আচ্ছা, একবার ভাবুন তো, যদি ২০২৬ সালে আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তাহলে ঠিক কি হতে পারে? চলুন আমরা একটা কাল্পনিক সিনারিওর ভেতরে ঢুকে দেখি, মানে ধাপে ধাপে বোঝার চেষ্টা করি আসলে কি ঘটতে পারে। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, কেমন? আমরা যে সিনারিওটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা কিন্তু পুরোপুরি কাল্পনিক, মানে একটা ইউটিউব ভিডিওর কাহিনীর ওপর ভিত্তি করে বানানো। এটাকে কোনোভাবেই সত্যি ভবিষ্যৎবাণী ভাবার কারণ নেই। চলুন একদম অ্যাকশনের মাঝখান থেকে শুরু করা যাক। তারিখটা ছিল ৭ই এপ্রিল ২০২৬। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা কথা বললেন যা শুনে গোটা বিশ্ব যেন কেঁপে উঠল। একটা মাত্র বাক্য, কিন্তু তাতেই বোঝা যাচ্ছিল যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। তো এই যে হুমকিটা, এটা কিন্তু হুট করে আসেনি, না, একদমই না। এর পেছনে ছিল বেশ কয়েক সপ্তাহের চরম টেনশন। মানে গোটা বিশ্ব তখন বলতে গেলে একটা খাদের কিনারায় দাঁড়িয়ে, সবাই দম বন্ধ করে দেখছে যে সামনে কি হয়। আর এই সব কিছুর মূলে ছিল হরমোজ প্রণালী। ট্রাম্পের কথাগুলো শুনলেই বোঝা যায় কতটা চাচাছোলা ভাষায় কথা বলছিলেন তিনি। আমেরিকার দাবি ছিল সোজা সাপটা, হয় এই জরুরি জলপথটা খোলো, না হলে এমন পরিণতি হবে যা কল্পনাও করা যায় না। স্বাভাবিকভাবেই এই হুমকির পর সারা বিশ্বে একটা হইচই পড়ে যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো সরাসরি বলে দিল এটা গণহত্যার হুমকি। জাতিসংঘ থেকেও বেসামরিক স্থাপনায় হামলা না করার জন্য সতর্ক করা হলো। আইন বিশেষজ্ঞরা মনে করিয়ে দিলেন এটা কিন্তু একটা যুদ্ধাপরাধ। আর ওদিকে মিডল ইস্টে থাকা বিভিন্ন দেশের দূতাবাসগুলো তাদের নাগরিকদের জন্য ওয়ার্নিং জারি করে দিল। কিন্তু প্রশ্ন হলো, ব্যাপারটা এতদূর গড়ালো কিভাবে? মানে এই চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দেবার পেছনে কি কি ঘটেছিল? চলুন একটু টাইমলাইনে পিছিয়ে গিয়ে দেখি এই সংঘাতের শুরুটা ঠিক কোথায় হয়েছিল। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধটা শুরু হলো। এরপর ২১শে মার্চ ইরানের নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে অ্যাটাক হয়। কিন্তু আসল ঘটনাটা ঘটে ২৩ এপ্রিল। সেদিন ইরানের আকাশে আমেরিকার একটা F-15 ফাইটার জেটকে গুলি করে ফেলে দেওয়া হয়। আর ঠিক এই ঘটনাই কিন্তু ট্রাম্পকে সেই ৭ই এপ্রিলের আল্টিমেটামটা দিতে একরকম বাধ্য করেছিল। স্ক্রিনের এই সংখ্যাটার দিকে একবার তাকান, ৪,০০০-এরও বেশি। যুদ্ধের প্রথম ৫০ দিনেই এতগুলো প্রাণ চলে গিয়েছিল। কিন্তু এটা তো শুধু একটা সংখ্যা, তাই না? এর আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার পরিবারের ভেঙে যাওয়ার গল্প, লক্ষ লক্ষ মানুষের ঘর ছাড়া হওয়ার কষ্ট। তো যেই ফাইটার জেটটা গুলি করে নামানো হয়েছিল তার পাইলটকে উদ্ধার করার পর ৫ই এপ্রিল ডোনাল্ড ট্রাম্প বিজয়ীর ভঙ্গিতে এই কথাটা পোস্ট করেন। আমেরিকার দিক থেকে এটাকে একটা নিখুঁত সফল মিশন হিসেবে তুলে ধরা হচ্ছিল। মানে তারা দেখাতে চাইছিল যে আকাশপথে তাদের চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। কিন্তু আসল ঘটনাটা ছিল বেশ অন্যরকম। হ্যাঁ, পাইলটকে তো উদ্ধার করা গিয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য আমেরিকাকে বিশাল একটা মূল্য চোকাতে হয়েছে। একটা ফাইটার জেট তো আগেই গিয়েছিল, তারপর ওই রেস্কিউ মিশনের সময় একটা A-10 ওয়ার্থক প্লেন ক্র্যাশ করে, দুটো ব্ল্যাক হক হেলিকপ্টার শত্রুর গুলিতে ক্ষতিগ্রস্ত হয়, আর দুটো ট্রান্সপোর্ট প্লেন তো মাটিতেই ধ্বংস করে ফেলতে হয়। মানে অফিসিয়ালি যা বলা হচ্ছিল আর বাস্তবে যা ঘটছিল তার মধ্যে ফারাকটা কিন্তু বিশাল। যখন সবাই ধরেই নিয়েছে যে একটা বড়সড় যুদ্ধ প্রায় লেগেই গেল বলে, ঠিক সেই মুহূর্তে গল্পে একটা নাটকীয় টুইস্ট আসে। একেবারে লাস্ট মোমেন্টে একটা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। খুবই ভঙ্গুর একটা সিজফায়ার, কিন্তু তাতেই তখনকার মতো একটা বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছিল। ব্যাপারটা প্রায় অবিশ্বাস্য। ট্রাম্পের দেয়া ডেডলাইন শেষ হওয়ার ঠিক ১.৫ ঘণ্টা আগে পাকিস্তান মধ্যস্থতা করে, আর সবাইকে অবাক করে দিয়ে আমেরিকা আর ইরানকে ২ সপ্তাহের একটা যুদ্ধবিরতিতে রাজিও করিয়ে ফেলে। এই কূটনীতিক চালটা যে আসবে তা কেউ ভাবতেই পারেনি। কিন্তু সমস্যা হলো, এই যুদ্ধবিরতির শর্ত নিয়ে শুরু থেকে একটা গণ্ডগোল লেগে গেল। পাকিস্তানের প্রধানমন্ত্রী বললেন চুক্তির মধ্যে লেবাননও আছে। ওদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট পরিষ্কার বলে দিলেন লেবাননকে এর মধ্যে রাখার কোনো কথাই তারা দেননি। আর এর মধ্যে ইসরায়েল লেবাননে অ্যাটাক করা শুরু করে দিল, যা পুরো ব্যাপারটাকে আরও ঘোলাটে করে তুলল। এরপর ইসলামাবাদে শুরু হলো শান্তি আলোচনা। ইরান বেশ কয়েকটা দাবি নিয়ে টেবিলে বসেছিল।
যেমন সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, হরমোজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ মেনে নিতে হবে, আর মিডল ইস্ট থেকে আমেরিকান সৈন্য সরিয়ে নিতে হবে। জানা যায় বেশিরভাগ দাবিতেই আমেরিকা প্রায় রাজি হয়ে গিয়েছিল, কিন্তু একটা জায়গায় এসে আলোচনাটা পুরোপুরি আটকে যায়। আর সেই কাঁটাটা ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। আমেরিকা চাইছিল ইরান তাদের পুরো নিউক্লিয়ার প্রোগ্রামটাই বন্ধ করে দিক। অন্যদিকে ইরান বড়জোর 5 বছরের জন্য প্রোগ্রামটা স্থগিত রাখতে রাজি ছিল। ব্যাস, এই একটা ইস্যুতেই আর কোনো মিল হলো না, আর আলোচনাও ভেঙে গেল। আলোচনা তো ব্যর্থ হল। এরপর লড়াইটা একটা নতুন দিকে মোড় নিল। এবার সরাসরি সামরিক সংঘাতের বদলে শুরু হলো অর্থনৈতিক আর আন্তর্জাতিক চাপের খেলা, আর এর আঁচ এসে পড়ল গোটা বিশ্বের ওপর। ট্রাম্প ঘোষণা করলেন ইরানের সব বন্দরে আমেরিকান নৌবাহিনী ব্লকেট তৈরি করবে। এর জবাবে ইরান প্রথমে বলল, ঠিক আছে, হরমুজ প্রণালী খোলা হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক তার পরের দিনই তারা আবার সেটা বন্ধ করে দিল। এই চরম বিশৃঙ্খলার মধ্যেই ইরানের গানবোট দুটো ভারতীয় পতাকার বাণিজ্যিক জাহাজের ওপর গুলি চালিয়ে বসে। এতে পরিস্থিতি আরও খতরনাক হয়ে ওঠে। স্ক্রিনের এই কথাটা সেই ভারতীয় জাহাজের ক্যাপ্টেনের, তার অডিও থেকে পাওয়া। একবার ভাবুন পরিস্থিতি কতটা বিভ্রান্তিকর আর ভয়ঙ্কর ছিল। তিনি বলছেন, আপনারাই তো আমাকে যাওয়ার ক্লিয়ারেন্স দিলেন, আর এখন আপনারাই গুলি করছেন। এই একটা বাক্যই বলে দেয় যে এই লড়াইয়ের জাঁতাকলে পড়ে নিরপেক্ষ দেশগুলোর কী অবস্থা হচ্ছিল। তো এই কাল্পনিক কাহিনীর শেষে আমরা এমন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছি যেখানে টেনশন একদম চরমে, কিন্তু সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না। ভবিষ্যৎটা পুরোপুরি অনিশ্চিত। মনে আছে সেই 2 সপ্তাহের যুদ্ধবিরতির কথা? সেটার মেয়াদও কিন্তু 22 এপ্রিল শেষ হয়ে আসছে। কোনো পাকাপাকি চুক্তি হয়নি, অথচ সময় ফুরিয়ে যাচ্ছে। ফলে নতুন করে যুদ্ধ লাগার ভয়টা আবার জেগে বসছে। আর এখানেই এই কাল্পনিক দৃশ্যপটটা শেষ হচ্ছে একটা বিরাট প্রশ্ন নিয়ে। যুদ্ধবিরতি তো শেষ হয়ে যাবে, তারপর কি যুদ্ধটা আবার শুরু হবে? এই সিনারিওতে এর কোনো উত্তর দেয়া নেই। উত্তরটা খোলা রাখা হয়েছে, যা হয়তো আমাদের আজকের এই ভঙ্গুর বিশ্ব পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে শেখায়।